ব্যাখ্যা আছে। ত্রিভুবন বিজয় মদন, আপনার নাম তার রূপের অহংকার। মদনের চাহনিতে যোগীর যোগ নষ্ট হয়ে যায়, ধ্যানের ধ্যান নষ্ট হয়ে যায়। এইরকম মদন একটি মাত্র বাণের দ্বারা, মদনের তুনে 5টি বাণ আছে, একটি বাণের দ্বারা ত্রিভুবন জয় করেছে। খুব মনোযোগ দিয়ে এটা শুনবেন। তো এবার তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বললেন, দেবরাজ ইন্দ্র, আপনি আমার বিজয় পত্র লিখে দিন। ইন্দ্র বলল, কেন? বলছে, না, আমি তো মদন, আমি একটি বাণ দ্বারা ত্রিভুবন জয় করেছি, তাই আপনি আমায় বিজয় পত্র লিখে দিন। বুঝলেন? তো বিজয় পত্র লিখে দেব। হ্যাঁ, তোমার বিজয় পত্র, কিন্তু একটা ঘটনা, তুমি বৃন্দাবনে গিয়েছো, বৃন্দাবন জয় করেছো? মদন তখন বলছে, আরে এ তো সামান্য ব্যাপার, আমি একটি বাণের দ্বারা ত্রিভুবন জয় করে এলাম। আর শুনেছি বৃন্দাবনে নাকি সেখানে এই ব্রজ গোপীদের এই সমস্ত তারা মানে ব্রজলীলা, তারা নাচ গান ইত্যাদি ইত্যাদি করে, সেখানে আমার জয় করতে বেশিক্ষণ লাগবে। কথা বলবেন না গো মায়ের মা? তো বলছে, সেখানে জয় করতে আমার বেশিক্ষণ লাগবে না, আমি একটি বাণ দ্বারা যখন ত্রিভুবন জয় করছি, তখন এই বৃন্দাবন, সেখানে শুনেছি যে ব্রজগোপীরা নাচ গান ইত্যাদি ইত্যাদি করে। হ্যাঁ, তারা আপন আপন সংসার ছেড়েও নাকি তারা নাচ গান করে বেড়ায় ইত্যাদি করে। তো আমি তাদের সেখানে গিয়ে জয় করতে আমার বেশিক্ষণ লাগবে না। বুঝলেন? তো ইন্দ্র বলল, ঠিক আছে, তোমার বেশিক্ষণ না লাগুক, তুমি একবার যাও, বৃন্দাবনটা জয় করেছে, তারপর তোমার আমি বিজয় পত্র লিখে দেব। মদন তো একটু অহংকার হলো, ঠিক আছে, যাচ্ছে আমি বৃন্দাবনে। এবার বৃন্দাবনে যখন এলেন, এসে দেখছে দূর থেকে যে কুঞ্জের মধ্যে এই রাধা গোবিন্দ, ওই যে আগে বর্ণনা করলাম যে অঙ্গের বসন ভূষণ সব সরে গেছে, ভুজনটাকে বালিশ করেছে, সেখান থেকে রসের জোয়ার বয়ে যাচ্ছে। এটা দেখে মদন ভাবছে, যেটা আমার জন্য এরা ধমক লাগবে না, আমি শুধু বাণ দ্বারাই আমি কি করব, জয় করে ফেলব। বলছে, এ তো সহজ কাজ, এটা জয় করতে আমার বেশিক্ষণ লাগবে না। তাই মদন দূর থেকে দেখলেন যে রাধা গোবিন্দ একে অন্যকে ধরে, আষ্টে পৃষ্ঠে ধরে যেভাবে শয়নে আছেন, উনি অহংকার ভরে কি করলেন, ধনুকে সঙ্গে তীর যোজনা করলেন, ধনুকের শিলাটাকে এরকম ভাবে, যেই ধনুকের শিলা টেনেছে আর ধনুকের শিলাটা ছিঁড়ে, যেই না ধনুক ধরে টান দিয়েছে, ধনুকের শিলা ছিঁড়ে গেছে। এই জন্য ওটা টুটল গিয়ে ফুল ধনু গুণ, না বললে আপনারা তো বুঝতে পারবেন না। টুটল গিয়ে ফুল ধনু গুণ, ধনু মানে ধনু, গুণ মানে দড়ি, যে দড়িটা ছিল সেটা টান দিয়ে ছিঁড়ে গেছে। কিয়ে রতিরণে শুনো ভেরতন। এবার যখন ধনুকের শিলাটা ছিঁড়ে গেল, তখন মদন মনে মনে ভাবছে, ধনুকের শিলা ছিঁড়েছে, যা আমার কাছে কোনো 5টা বাণ আছে, মদন মোহন মাদন, এই
5টি বান আছে, এর একটি দ্বারা আমি কি করব, এদের আমি জয় করব। এই বলে মদন তার বুক থেকে একটি বান তুললেন, বানটি নিয়ে একদম ছুঁড়ে মারলেন। যেই না ছুঁড়ে মারলেন অমনি ওই বানটি কি হলো, কথা বলে না, অমনি ওই বানটি একটি সুন্দর মালা হয়ে, বানটি সুন্দর মালা হয়ে আমার রাধারানীর বাম চরণে গিয়ে আশ্রয় নিল। দেখুন, বান নিক্ষেপ করলো, বান মালা হয়ে গিয়ে রাধারানীর চরণে আশ্রয় নিল। মদন দেখলো যে এবার তো ব্যর্থ হলাম, দেখি এবার আর একটি বান তিনি তুম থেকে নিলেন, আর একটি বান তিনি তুম থেকে নিয়ে যেই না ছুঁড়ে মারলেন, অমনি দ্বিতীয় বানটি আবার গিয়ে কি হলো, আর একটি সুন্দর মালা হয়ে আমার রাধারানীর দক্ষিণ চরণে মানে ডান পায়ে আর একটি মালা হলো। মদন এবার একটু মনে মনে ভাবছে কি হলো, আমি দুটো বান নিক্ষেপ করলাম, দুটো গিয়ে চরণাশ্রয় করলো। মদন এবার মনে মনে ভাবছে যাই হোক আমার তো এখনো 3টি বান আছে। মদন আর একটি বান তখন তুম থেকে নিয়ে এবার মদন কি করলো, তার যত শক্তি ছিল তত শক্তি দিয়ে বানটি যেই না প্রয়োগ করলেন, বানটি এবার আরেকটি মালা হল, বানটি এবার আরেকটি মালা হয়ে আমার প্রাণে গোবিন্দের বাম চরণে দিয়ে আশ্রয় নিল। এবার কিন্তু মদন শুনতে হয়ে গেল যে আমার 3টে বান চলে গেল। এবার চতুর্থ বানটি মদন নিলেন, চতুর্থ বানটি মদন নিয়ে একদম পুরো ভরে এবার তার ইষ্টদেবকে স্মরণ করে ছুড়লেন। যেই না মদন তার চতুর্থ বানটি ছুড়লেন, অমনি বানটি কি হলো, আর একটি সুন্দর মালা হয়ে আমার প্রাণে গোবিন্দের ডান চরণের আরেকটি মালা হলো। যেই না মালা হলো, এবার কি করলো মদন, মদনের শেষ আরেকটি বান আছে, মদন এবার আর একটি বান আছে, একটি বান তিনি কি করলেন, এবার বানটি তিনি তুম থেকে নিলেন, বানটি তিনি তুম থেকে নিয়ে এবার তার শরীরে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে প্রয়োগ করলেন। যেই না প্রয়োগ করলেন, একটা সুন্দর বড় মালা হলো, একটা সুন্দর বড় মালা হলো। সেই সুন্দর বড় মালাটি এবার কি হলো, এবার সেই সুন্দর বড় মালাটি গিয়ে আমার রাধা গোবিন্দের যুগল কণ্ঠে আশ্রয় নিলেন। জয় রাধা। যেই না যুগল কণ্ঠে আশ্রয় নিলেন, তখন মদন কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ভীত সন্ত্রস্তে মদন পালিয়ে যাবে, কিন্তু মদন পালিয়ে যাবার আগে তিনি বলছেন, হে গোবিন্দ, আমি তোমার এই অপূর্ব লীলা বুঝতে পারিনি গোবিন্দ, তাই আমি যে অপরাধ করেছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তাই আমি এই বৃন্দাবনে আর কোনোদিন আসবো না, ভুলেও আসবো না। কিন্তু যাবার আগে একটি মিনতি করে যাই গোবিন্দ। কি মিনতি করি যাই, যদি কখনো আমায় আবার জন্ম হয়, তবে বৃন্দাবনে তুমি আমায় জন্ম দিও। তো বৃন্দাবনে আমায় জন্ম দিও, কিন্তু তোমার কাছে আমি এই মিনতি করছি, যদি এই বৃন্দাবনে উন্নত মনুষ্যকুলে আমার জন্ম না হয়, তাহলে তুমি এই ব্রজের লতা পাতা করে আমায় জন্ম দিও। যখন এই ব্রজের পথে তোমার ভক্তবৃন্দ এই ব্রজের পথ দিয়ে হেঁটে যাবে,
তখন তাদের চরণের ধুলি আমার মস্তকে পড়ে আমার এই লতা পাতার জন্ম সার্থক হবে। তুমি যদি আমায় লতা পাতা করে জন্ম না দাও, তবে তুমি কি করবে? এই বৃন্দাবনের বড় বড় বৃক্ষ করে তুমি আমায় জন্ম দিও। বৃন্দাবনের বড় বড় বৃক্ষ করে কেন আমায় জন্ম দেবে? শোনো গোবিন্দ, যখন তোমার ভক্তবৃন্দ এই ব্রজ মাঝে তোমার নামের যজ্ঞ করবে, তখন শানিত কুঠার দিয়ে আমার এই দেহ ছেদন করে সেই দেহ থেকে কাঠ তৈরি করে তোমার প্রসাদ রান্নার কাজে আমায় যেন ব্যবহার করে, আমি এই নিবেদন করি গোবিন্দ। তাই তুমি আমায় বৃক্ষ করে জন্ম দিও। আর বৃক্ষ করেও যদি তুমি আমায় জন্ম না দাও, তোমার এই বোঝে যত পশু পাখি আছে, না হয় তাই করে আমায় জন্ম দিও, না হয় তুমি এই ব্রজের ধেনু বৎস করে আমায় জন্ম দিও। সেদিন তো আমায় মুখে ভাষা থাকবে না, তবু তবু তোমার এই বংশীধ্বনি যেন শুনে আমি গো 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 গোবিন্দ বলে যেন আমি কাঁদতে পারি গোবিন্দ। তাই তুমি আমায় এই বৃন্দাবনে জন্ম দিয়া, বৃন্দাবনে জনমী দিয়া আমি এই মিনতি করি গোবিন্দ। তুমি আমায় বৃন্দাবনে ও চরণে মিনতি এই মিনতি জানালে রাখলাম, যেন আমায় বৃন্দাবনে জন্ম দিও। তুমি আমায় মানুষ করে জন্ম না দাও, আমায় লতা পাতা করে জন্ম না দাও, তুমি আমায় বৃক্ষ করে জন্ম না দাও, তুমি এই ব্রজের গধেনু করে আমায় জন্ম দিও, বলে আমায় জন্ম দিও। আমি যেন গো 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 গোবিন্দ বলিতে পারি, গোবিন্দ বলিতে পারি। তোমার চরণে যেন গো 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 গোবিন্দ বলিতে পারে। আমার কোন বাসনা নাই গো বৃন্দ, যেন গোবিন্দ বলে কাঁদিতে বলে
এই যাবার সময় আমি তোমায় একটা নাম দিয়ে যাব। কি নাম দিয়ে যাব? আমি তোমায় নাম রাখিলাম মদন মোহন। মদন মোহন নাম রাখিলাম মদন মোহন। মদনকে যা করেছ বলে মদন তাই বৃন্দাবনে এসে আজ এমনি ভাবে আমায় প্রাণ গোবিন্দের নামকরণ করে গেলেন। এই জন্য আমার গোবিন্দের আরেকটি নাম হচ্ছে মদন মোহন। ওগো বিপত্তি পড়ল জগতি বেলা, গুরু বানবলি কহলে বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহলে মন্দরে। আমার রাধা গোবিন্দের এই অপূর্ব লীলা দর্শন করে ব্রজের যত যুবতীবৃন্দ ছিল তারা সব বিপথে চলে যাচ্ছে। মানে গোবিন্দের আকর্ষণে তাদের কিন্তু ঘর সংসার কোনো কিছু তাদের আর খেয়াল থাকছে না। তাই বড় কথা বলছে যে বিপত্তি পরত যুবতীবৃন্দ গুরু গণগতি কহে। তাদের গুরুজনরা নানান রূপ কথা বলছে, কটু কথা বলছে। জগদানন্দ সরসে বিরসে রসপতি রসরাজে, এই পদটি যিনি লিখেছেন তিনি জগদানন্দ। সেই পদটি এতক্ষণ আমরা আস্বাদন করলাম। এবার আমরা রায়কানুকে জায়গাতে চলে আসছি। অর্ধেক প্রায় হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। আরে সুখ সারি দুজনে উঠিয়া